লেখিকা সুপ্রিয়া ঘোষের মেয়ে সন্তান। উত্তর কলকাতার নীলমণি দে লেন। গলিটা এতই সরু যে দুটো রিকশা পাশাপাশি এলে একটাকে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়তে হয়। সেই গলিরই একেবারে শেষ মাথায় তিনতলা পুরনো বাড়ির একতলার দুটো ঘর। সেই অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে ঘরেই বিশ্বনাথ বাবুর সংসার। বিশ্বনাথ বাবু স্থানীয় একটা প্লাস্টিক কারখানার ফোরম্যান। স্ত্রী অনিতা আর ১৩-১৪ বছরের একমাত্র মেয়ে শুভ্রাকে নিয়ে তাদের দিন আনি দিন খাই জীবন। ভোর ৫:৩০। বাইরের আকাশটা তখনও ভালো করে পরিষ্কার হয়নি। রাস্তার কলতলায় পাড়ার লোকেদের বালতি রাখার শব্দ শুরু হয়ে গেছে। অনিতা ধরফর করে উঠে পড়ল। রাতের বেলা এঁঠো থালা বাসনগুলো মেজে রাখা ছিল না, সেগুলো নিয়ে কলতলায় দৌড়তে হবে, না হলে জল চলে যাবে। বিশ্বনাথবাবু তখন কাশতে কাশতে বিছানায় উঠে বসেছেন। দীর্ঘদিনের কারখানার ধোঁয়া আর ধুলোয় তার ফুসফুসটা যেন ঝাঁঝরা হয়ে গেছে। উহু, বুকটা আজ বড্ড ব্যথা করছে অনিতা। গামছাটা কাঁধে ফেলে খুক খুক করে কাশতে কাশতে বিশ্বনাথ বললেন। অনিতা বাসনগুলো মাজতে মাজতে ফিরে তাকিয়ে বলল, একটু আদা চা করে দিচ্ছি, খেয়ে কারখানায় যেও। আর শোনো, ফেরার সময় মেজগিন্নির সেই ব্লাউজের ছিটটা নিয়ে এসো তো। উনি কাল খুব তাড়া দিচ্ছিলেন, বললেন শনিবারে বিয়ে বাড়ি আছে, তার আগে দিতেই হবে। বিশ্বনাথ বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আনবক্ষণ, কিন্তু হাতে তো মোটে 10টা টাকা আছে। ট্রাম ভাড়া আর দুপুরের বিস্কুটেই তো ওটা চলে যাবে। ছিট আনতে গেলে তো পকেট গড়ের মাঠ হয়ে যাবে। অনিতা আঁচল দিয়ে কপাল মুছতে মুছতে রান্নাঘরের কোণ থেকে একটা ছোট কৌটো বের করলো। তাতে সযত্নে রাখা কয়েকটা 5 টাকা আর 2 টাকার কয়েন। এই নাও, কাল রাত জেগে এই ফ্রকটা সেলাই করে এই কটা টাকা পেয়েছি, এখান থেকে ছিটটা নিয়ে এসো। শুভ্রার পরীক্ষার খাতা কেনার পয়সাটাও তো নেই ঘরে। বিশ্বনাথ টাকাটা হাতে নিয়ে চুপ করে বসে রইলেন। মধ্যবিত্তের কাছে টাকা শুধু কাগজ নয়, এক একটা ফোঁটা রক্ত। ঠিক সেই সময় পাশের ঘরে শুভ্রার ঘুম ভাঙল। ল্যাম্পের আলোটা তখনও টিম টিম করে জ্বলছে, কারণ শুভ্রা রাত 2টো অবধি জীবন বিজ্ঞানের ছবি আঁকছিল। মা, ও মা, কটা বাজলো? শুভ্রা ক্লান্ত গলার আওয়াজ শোনা গেল। অনিতা ঘর থেকে চেঁচিয়ে বলল, 6টা বেজে গেছে, ওঠ মা, মুখ হাত ধুয়ে পড়তে বস। আজ তোদের স্কুলে সেই বড় দিদিমণি খাতা দেখবেন বলেছিলেন না? অঙ্কগুলো একবার ঝালিয়ে নে। শুভ্রা উঠে এসে দেখল বাবা বারান্দার ভাঙা চেয়ারটায় বসে হাঁপাচ্ছেন। সে বাবার পাশে গিয়ে বসলো। বাবা, শরীরটা কি খুব খারাপ লাগছে? আজ কি কারখানায় না গেলেই নয়? তুমি বরং একটু শুয়ে থাকো না। বিশ্বনাথ মেয়ের মাথায় হাত রেখে ম্লান হাসলেন। না রে মা, আজ না গেলে হাজিরা কাটা যাবে, আর এই মাসে যদি ওভারটাইম না করি তবে তোর টেস্ট পরীক্ষার ফি দেবো কোত্থেকে? তুই মন দিয়ে পড় মা, ওটাই আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। শুভ্রা বাবার দিকে চেয়ে থেকে ভাবল, মানুষটা নিজের জন্য একটা নতুন পাঞ্জাবি কেনেনি 3 বছর। যে নীল শার্টটা পরে কাজে যায় সেটার কলার ক্ষয়ে সাদা সুতো বেরিয়ে পড়েছে। শুভ্রা দীর্ঘশ্বাস চেপে পড়তে বসলো। ঘরের কোণে রাখা পুরনো সিঙ্গার সেলাই মেশিনটার সামনে ততক্ষণে অনিতা বসে পড়েছে। ঘর 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 চাকা ঘোড়ার একঘেয়ে শব্দ শুরু হলো। এই শব্দটাই যেন এই পরিবারের হৃদস্পন্দন। সকাল 9টা নাগাদ পাড়ার সুমিত্রা দিদি এলেন, হাতে একটা স্টিলের বাটি, হয়তো একটু চিনি ধার নিতে। অনিতাকে জানলার ধারে বসে এক মনে সেলাই করতে দেখে তিনি বাঁকা হাসি হাসলেন। হ্যাঁ রে অনিতা, সকাল থেকে এই খটাখট শব্দে পাড়ার লোকের কান ঝালাপালা হয়ে গেল। বলি, তোর মেয়েটা তো দিব্যি ডাগর ডগর হয়েছে। এবার রান্নাবান্না শেখা, কি হবে অত আইএ বিয়ে পাশ করিয়ে? আমাদের পাড়ার ননী দত্তের মেয়ে তো কত এমএ বিএ পাশ করে ঘরে বসে শেষকালে সে সুপুরি কাটছে। মেয়ে মানুষের অত লেখাপড়া শেষে তো সে খুন্তি নাড়াই সার। অনিতা মেশিনের চাকাটা একবার সজোরে ঘুরিয়ে থামালো। সুমিতার দিকে সরাসরি তাকিয়ে বলল, ননী দত্তের মেয়ের ভাগ্যে কি আছে আমি জানি না দিদি, কিন্তু আমার শুভ্রা খুন্তি নাড়ার জন্য জন্মায়নি। ও বড় হয়ে আমাদের মতো মানুষের মুখ উজ্জ্বল করবে। ওর মাথায় যে বুদ্ধি আছে তা ভগবান সবাইকে দেয় না। সুমিত্রা ঠোঁট উল্টে বললেন, হ্যাঁ হ্যাঁ, কত তেজ দেখছি। বলি, ভাতে তো টান পড়ছে, বড় বড় কথা বললেই হলো। ঘরের চালে খড় নেই, অথচ মেয়ের পড়ার জন্য ল্যাম্পের তেল পুড়ছে। দেখিস বাপু, শেষে যেন আবার পস্তাতে না হয়।
কথাটা বিশ্বের মতো লাগলো অনিতার কানে। সুমিত্রা চলে যাওয়ার পর সে দেখলো দরজার আড়ালে শুভ্রা দাঁড়িয়ে আছে। ওর চোখে জল। শুভ্রা ছুটে এসে মাকে জড়িয়ে ধরল। মা, আমি কি পড়াশোনা ছেড়ে দেব? কাজ ধরবো কোথাও? অনিতা শুভ্রার মুখটা তুলে ধরলো। ওর চোখে এখন জল নেই, আছে আগুনের ফুলকি। একদম না। যারা এসব বলছে তাদের মুখ বন্ধ করার একটাই রাস্তা, তোর রেজাল্ট। তুই পড় শুভ্রা। আমরা হাত পেটা খেয়েও তোকে পড়াবো, তুই শুধু আমাদের কাণ্ডারি হোস, এইটুকুই চাওয়া। রাতের বেলা যখন বিশ্বনাথ ফিরলেন, তার হাতে সামান্য কয়টা চাল আর ছোট একটা মুড়ির ঠোঙা। কারখানায় আজ খুব ধকল গেছে। খাবারের টেবিলে বসে বিশ্বনাথ দেখলেন অনিতা শুধু একটু জল ঢেলে বাসি ভাত নিয়ে বসেছে। তুমি শুধু কি ভাত খাবে অনিতা? কালকের সে চচ্চড়িটা নেই? বিশ্বনাথের গলায় অপরাধ বোধ। আছে তো, ওটা শুভ্রার জন্য রেখে দিয়েছি। রাতেও পড়তে বসলে ওর খিদে পায়, আমি খেয়ে নিয়েছি, তুমি খাও তো। অনিতা সহজভাবে মিথ্যেটা বলে দিল। বিশ্বনাথ জানতেন এটা মিথ্যে। এই ঘরে ত্যাগের মহিমা প্রতিটি ভাতের দানায় মেশানো থাকে। অন্ধকার ঘরে শুভ্রা তখন ল্যাম্পের আলোয় নিবিষ্ট মনে পড়ছে। বাইরে কলকাতার রাতের কোলাহল ম্লান হয়ে আসছে, কিন্তু নীলমণি দে লেনের সেই স্যাঁতসেঁতে ঘরে স্বপ্নের আগুনটা ধিক ধিক করে জ্বলছে। দিন যায়, মাস ঘোরে। নীলমণি দে লেনের সেই অন্ধকার ঘরটার শুভ্রার পড়াশোনার পরিধি যত বাড়ে, বিশ্বনাথ আর অনিতার কপালে চিন্তার ভাঁজ তত গভীর হয়। শুভ্রা এখন মাধ্যমিক পরীক্ষার্থী। রাত জেগে পড়া এখন ওর অভ্যেস, কিন্তু পড়ার জন্য প্রয়োজনীয় মোমবাতি বা ল্যাম্পের কেরোসিন জোগাড় করতে অনিতার নাভিশ্বাস ওঠে। সেদিন ছিল ভরা ভাদ্রের এক বৃষ্টি মুখর দুপুর। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। একতলার ঘরটায় দেওয়াল বেয়ে জল নামছে, আর মেঝেটা স্যাঁতসেঁতে হয়ে এক অদ্ভুত সোদা গন্ধ ছাড়ছে। অনিতা পুরনো একটা প্লাস্টিক পেতে সেলাই মেশিনটা আগলাচ্ছে, পাছে জং ধরে যায়। বিশ্বনাথবাবু আজ কাজে যাননি। গত 3 দিন ধরে তার পিঠের ব্যথাটা এত বেড়েছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। হ্যাঁ গো, একটু লবঙ্গ দিয়ে জল ফুটিয়ে দেব, বড় কষ্ট পাচ্ছ। অনিতা সেলাইয়ের ওপর থেকে মুখ না তুলেই বলল। বিশ্বনাথ জানলার ভাঙা কাচ দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়েছিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, লবঙ্গে কি হবে অনিতা? কারখানার ওই ভারী লোহার ডাইসগুলো তুলতে গিয়ে শিরদাঁড়াটা বোধহয় চিরকালের মতো গেল। আজ না গেলে হপ্তার টাকা থেকে 300 টাকা কেটে নেবে। শুভ্রার টেস্ট পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা দেবো কোত্থেকে বলো তো? শুভ্রা পাশের তক্তপোষে বসে বইয়ে মুখ গুজেছিল। বাবার কথাগুলোর কানে তীরের মতো বিঁধল। সে বই বন্ধ করে উঠে এলো। বাবা, আমি এই বছরটা পরীক্ষা দেব না। সামনের বছর দেবক্ষণ, তুমি আগে সুস্থ হও। আমি বরং পাড়ার মন্টুদার মুদি দোকানে বিকেলে গিয়ে খাতা লেখার কাজ করি। 200-500 টাকা তো আসবে। অনিতা তড়াক করে উঠে দাঁড়ালো। ওর দুর্বল পাতলা শরীরে যেন চণ্ডী ভর করলো। খবরদার শুভ্রা, ও কথা মুখেও আনবি না। তোর পড়াশোনা বন্ধ হলে আমি ওই গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব, মনে রাখিস। আমরা না খেয়ে থাকলে তোকে পরীক্ষা দিতে হবে। আমি মেজ গিন্নিকে বলেছি ওনার মেয়ের পুরনো টেক্সট বইগুলো দিতে, উনি দেবেন বলেছেন। শুভ্রা মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। ওর চোখে জল, কিন্তু মনে জেদ। সে জানে এই অভাবের একমাত্র ওষুধ তার কলম। বিকেলে বৃষ্টি একটু কমলে অনিতা বেরোলো পাশের বাড়ি সুমিত্রা দিদির কাছে। কয়েকটা ব্লাউজ সেলাই করে দিয়েছিল, সেই মজুরিটা আনতে। সুমিত্রা দিদি তখন আয়েশ করে রেডিওতে গান শুনছিলেন আর নারকেল নাড়ু পাক দিচ্ছিলেন। অনিতা ইতস্তত করে বলল, দিদি, ওই ব্লাউজ কটার টাকাটা যদি আজ দিতেন খুব উপকার হয়। তবে সুমিত্রা নাড়ুর পাক দিতে দিতেই বললেন, আরে দিয়ে দেব, অত ব্যস্ত কেন? বলি, তোর বর তো আজ কাজে যায়নি শুনলাম, পাড়ায় রটেছে ওর নাকি প্যারালিসিস হয়ে যাচ্ছে। তা বলি, সংসারটা চলবে কি করে? আমার কর্তার গদিতে একটা ছোকরা দরকার মাছ ধোয়ার জন্য। তোর শুভ্রাকে পাঠিয়ে দিস না কেন? পড়াশোনা তো অনেক হলো, এবার 2 পয়সা ঘরে আনুক। অনিতার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে উঠল। সে কোনো মতে শান্ত গলায় বলল, আমার মেয়ে মাছ ধোবে না দিদি, ও বড় হয়ে কলম ধরবে। আর টাকাটা যদি আজ দিতেন বড় উপকার হতো। সুমিত্রা বিরক্তির সাথে 20টা টাকা টেবিলের উপর ছুঁড়ে দিলেন। এই নে ধর, এই তেজ ভালো নয় অনিতা। দিনকাল যা পড়েছে, পেটে ভাত না থাকলে ওই তেজ দিয়ে জল খাবি? অনিতা টাকাটা নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলো। বাড়ি ফেরার পথে 5 টাকার মুড়ি আর 2 টাকার বাতাসা কিনলো শুভ্রার জন্য। রাতে পড়ার সময় মেয়েটার বড্ড খিদে পায়। রাত যখন গভীর, শহরের কোলাহল যখন থিতিয়ে এসেছে, তখন বিশ্বনাথের গলার শব্দে অনিতার ঘুম ভাঙল। বিশ্বনাথের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। অভাবের সাথে এবার যোগ হলো অসুখ। শুভ্রা ল্যাম্পের আলোয় মুখ তুলে দেখল মা বাবার কপালে জলপট্টি দিচ্ছে।
মা, আমি কি ডাক্তার ডাকতে যাব? শুভ্রা আতঙ্কিত গলায় প্রশ্ন করলো। অনিতা ঘাড় নাড়ল। না রে, এই রাতে কোথায় যাবি? তুই পড়, তোর কাল অঙ্কের পরীক্ষা, আমি আছি তো। সারা রাত অনিতা দু চোখের পাতা এক করেনি। একদিকে জ্বরে ধুঁকতে থাকা স্বামী, অন্যদিকে আগামী দিনের স্বপ্ন দেখা মেয়ে। ভোরের আলো যখন ফুটল, বিশ্বনাথের জ্বর একটু কমেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছে না। শুভ্রা তৈরি হয়ে স্কুলের দিকে রওনা দিল। ছেঁড়া জুতোটা আজ আবার সেফটি পিন দিয়ে আটকে নিয়েছে সে। স্কুলে যাওয়ার পথে শুভ্রা দেখল কারখানার বড়বাবু স্কুটারে করে যাচ্ছেন। তিনি শুভ্রাকে দেখে থামলেন। খুকি, তোর বাবাকে বলিস আজ থেকে আর কাজে আসার দরকার নেই। শরীর যখন চলছে না তখন কারখানায় ভারী কাজও পারবে না। মালিক অন্য লোক নিয়েছে। শুভ্রার পায়ের তলার মাটি যেন সরে গেল। বাবার চাকরিটা চলে গেল। এই খবরটা বাড়িতে মাকে কিভাবে দেবে সে? স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে শুভ্রার দু চোখ ঝাপসা হয়ে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়ের সেই মুখটা মনে পড়ল। তোর পড়াশোনা বন্ধ হলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। শুভ্রা চোখের জল মুছে শক্ত হলো। আজ অঙ্ক পরীক্ষা, ওকে 100-তে 100 পেতেই হবে। বাবারই ত্যাগের মর্যাদা ওকে দিতেই হবে। ওই ছোট ঘরটা থেকে একদিন আকাশ ছোঁয়ার স্বপ্ন ওকে সত্যি করতে হবে। বাস্তবতা যখন মানুষের টুটি চিপে ধরে, তখনই মানুষ ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায়। শুভ্রা জানতো না ওর সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। শুভ্রা যখন স্কুল থেকে ফিরল তখন বিকেলের ম্লান আলোয় আরো বিষণ্ণ দেখাচ্ছে বাড়ির গলিটা। কারখানার বড়বাবুর সেই কথাগুলো, তোর বাবার আর কাজে আসার দরকার নেই, শুভ্রার কানে তখনও বিচ্ছে। বাড়ির দরজায় পা দিতেই সে দেখলো মা বারান্দায় বসে ঝুড়ি করে একগাদা মোটা সুতির কাপড়ে থান নিয়ে বসেছে। ওগুলো কারখানার শ্রমিকদের ব্যবহারের জন্য দস্তানা তৈরির কাপড়। মা, বাবা কেমন আছে? শুভ্রা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে জিজ্ঞেস করলো। শুভ্রার মা মুখ তুলল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের আঙুলগুলো সেলাইয়ের সুতোর টানে জায়গায় জায়গায় লাল হয়ে ফুলে উঠছে। জ্বরটা একটু কমেছে রে, কিন্তু শরীরটা বড্ড দুর্বল। ওনার ওই কারখানার মালিকের ভাইজি এসেছিল, কিছু টাকা পাওনা ছিল, সেটা দিয়ে গেল। কিন্তু শুনলাম কারখানায় নাকি নতুন লোক নিয়েছে। শুভ্রা মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, বড়বাবু পথে দেখা হতে বললেন। কিছুক্ষণ স্তব্ধতা, শুধু পুরনো দেওয়াল ঘড়িটায় টিক টিক আওয়াজ, আর বাইরে কোনো এক বাড়িতে শাক বাজার আওয়াজ। অনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, হবে, শরীর না চললে কেউ কাউকে রাখে না। তুই মুখ হাত ধুয়ে আয়, আজ মেজগিন্নি কুমড়োর ছক্কা আর দুটো লুচি দিয়েছিল, তোর জন্য ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে একটু জিরিয়ে নিয়ে পড়তে বস। তুমি খেয়েছো মা? শুভ্রা তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকালো। সে জানে এই ঘরে আমি খেয়েছি কথাটার মানে হলো খাবার নেই। আমি ওই মুড়ি খেয়ে নিয়েছি, তুই যা তো, বড্ড বকিস। অনিতা নিজেকে কাজে ডুবিয়ে দিল। রাত বাড়লে শুরু হলো আসল লড়াই। বিশ্বনাথ বাবু বিছানায় শুয়ে শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। যে মানুষটা সারা জীবন লোহার ডাইশ পিটিয়ে সংসার চালিয়েছে, আজ সে নিজের হাতটা পর্যন্ত তুলতে পারছে না। সংসারের আয় বলতে এখন শুধু অনিতার সেলাই। কিন্তু একটা সেলাই মেশিনে কতইবার উপার্জন হয়। অনিতা এখন রাত জেগে শুধু পাড়ার লোকেদের কাজ নয়, বড় বাজারের এক দর্জির দোকান থেকে পাইকারি হারে ব্লাউজ আর পেটিকোটের কাজ আনতে শুরু করেছে। এক একটা পেটিকোট সেলাই করলে মাত্র 2 টাকা পাওয়া যায়। সারা রাত জাগলে যদি 20টা করা যায় তবেই অন্তত চাল ডালটা জোটে। রাত 2টোর সময় শুভ্রা পড়া টেবিল থেকে মুখ তুলে দেখলো মা একমনে মেশিন চালিয়ে যাচ্ছে। মেশিনের তেলের গন্ধ আর কেরোসিন ল্যাম্পের ধোঁয়া মিলেমিশে ঘরটা এক দম বন্ধ করা পরিবেশ। মা, রাত অনেক হয়েছে, এবার শো। চোখের নিচে কালি পড়ে গেছে তোমার। শুভ্রা মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। অনিতা ওর হাতটা চেপে ধরলো। শুভ্রা, তোর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সামনে, কালকের জন্য খাতা আর পেন লাগবে তো। এই 10টা পেটিকোট শেষ করতে পারলে তবেই সকালে তোকে ওগুলো কিনে দিতে পারবো। তুই যা, আর একটু পরে শুয়ে পড়। শুভ্রা দেখলো মায়ের আঙুলের ডগা দিয়ে চুইয়ে রক্ত পড়ছে। সূচ ফুটে গেছে হয়তো কোনোভাবে, কিন্তু অনিতার সেদিকে ভ্রুক্ষেপ নেই। ওই এক একটা সেলাই যেন শুভ্রার ভবিষ্যতের এক একটা ধাপ। শুভ্রা ফিরে গিয়ে বই খুলল, কিন্তু অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছিল। সে প্রতিজ্ঞা করলো এই রক্তের ঋণ সে শোধ করবেই। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় শুভ্রা দেখল পাড়ার মোড়ে সুমিত্রা জেঠিমা আর ননী দত্তের গিন্নি জটলা করছেন। শুভ্রাকে দেখে সুমিত্রা টিপনি কাটলেন, ওই দেখ মেম সাহেব চললেন পরীক্ষা দিতে। বলি, ও খুকি, ঘর তো তোদের ভেসে গেল, বাপ তো বিছানায়, এখন এই লোক দেখানো পড়াশোনা করে কি হবে? তার চেয়ে দেখ যদি কোনো বাড়িতে রান্নার কাজ পাস। অনিতা তো শুনছি রাত জেগে কারখানার কুলিদের দস্তানা সেলাই করছে। ছি ছি, বামুনের ঘরের মেয়ে হয়ে শেষকালে ছোট লোকদের দস্তানা সেলাই।
শুভ্রা থামলো না। সে জানে উত্তর দেওয়ার সময় এটা নয়। সে শুধু দ্রুত পায়ে স্কুলের দিকে পা বাড়ালো। তার মনে পড়ে যাচ্ছিল আজ সকালে বেরোনোর সময় বাবার সে করুণ দৃষ্টির কথা। বাবা আজ কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। শুভ্রা তখন বাবার পা ছুঁয়ে শুধু বলেছিল, তুমি শুধু আশীর্বাদ করো বাবা। মাস তিনেক পরের কথা, মাধ্যমিক পরীক্ষা চলছে। শুভ্রার সেন্টারে যাওয়ার ভাড়া জোগাড় করতে অনিতা তার বিয়ের একমাত্র সম্বল একটি সরু সোনার আংটি পাশের পাড়ার স্বর্ণকারের কাছে বন্ধক রেখেছে। বিশ্বনাথ তখন প্রায় অকেজো, কিন্তু তার চোখের কোণে সবসময় জল জমে থাকে। পরীক্ষার শেষ দিন শুভ্রা ফিরে এসে দেখলো মা ঘরে নেই। বিছানায় বাবা একা শুয়ে গোঙাচ্ছেন। বাবা, মা কোথায়? শুভ্রা আতঙ্কিত হয়ে পড়ল। বিশ্বনাথবাবু অস্ফুট স্বরে বললেন, সেই সাত সকালে বেরিয়েছিল, শুনলাম বড় বাজারে গেছে আরও কিছু কাজ আনতে, কিন্তু এখনো তো ফিরল না। রাত 8টা নাগাদ অনিতা যখন ফিরল, ওর পরনের শাড়িটা ধুলোয় ধূসরিত, হাত পা কাঁপছে, কিন্তু ওর হাতে ছিল এক প্যাকেট ভালো চাল আর একটা ছোট মিষ্টির হাঁড়ি। আজ তোর পরীক্ষা শেষ হলো না, তাই একটু নিয়ে এলাম। অনিতা অবসন্ন শরীরে ধপ করে বসে পড়ল। শুভ্রা মায়ের হাত ধরতে শিউরে উঠল। মায়ের হাতটা জ্বরে পুড়ছে। অনিতা কয়েকদিন ধরে শরীর খারাপ নিয়ে কাজ করছিল, কাউকে বলেনি। আজ সারাদিন রোদে রোদে ঘুরে কাজ সংগ্রহ করতে গিয়ে সে একেবারে ভেঙে পড়েছে। মা, তোমার এত জ্বর, তুমি কেন গেলে? শুভ্রা চিৎকার করে কেঁদে উঠল। তখন অনিতা ম্লান হেসে বলল, জ্বর তো শরীরের ধর্ম রে, ও ঠিক সেরে যাবে, কিন্তু তোর পরীক্ষা কেমন হয়েছে সেটা বল, আমাদের কাণ্ডারি হতে পারবি তো? শুভ্রা মায়ের কোলে মাথা রাখলো। বাইরে ঝিঝি পোকার ডাক আর উত্তর কলকাতার সেই নিঝুম রাতের স্তব্ধতা। শুভ্রা জানতো তার মায়ের এই হাড় ভাঙা খাটুনি আর বাবার এই অসহায়তা সবকিছুর অবসান তাকেই ঘটাতে হবে। মাধ্যমিকের ফল বেরোতে এখনো দেরি, কিন্তু লড়াইটা শুভ্রার রক্তে মিশে গেছে। মাধ্যমিকের ফল বেরোনোর পর নীলমণি দে লেনের সেই একতলার ঘরে আনন্দ যেন উপচে পড়ছে। শুভ্রা সারা জেলার মধ্যে প্রথম 10-এ তার নাম রয়েছে। এবার সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারবে। কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার খরচ শুনে বিশ্বনাথ বাবু আর অনিতার রাতের ঘুম উড়ে গেল। বিজ্ঞানের মোটা মোটা বই, ল্যাবরেটরির ফি আর গৃহশিক্ষকদের মাইনে সব মিলিয়ে এক বিরাট পাহাড়। শুভ্রা ভর্তি হলো নামি একটা সরকারি স্কুলে। সে জানতো মাধ্যমিকের সাফল্য শুধু একটা শুরু, আসল যুদ্ধ হলো উচ্চ মাধ্যমিক, কারণ এটাই তার ডাক্তার হওয়ার স্বপ্ন আর বাস্তব জীবনের মধ্যে বড় পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে। সেদিন রাতে অনিতা আর বিশ্বনাথের মধ্যে এক চাপা কথোপকথন চলছিল। শুভ্রা পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিল। হ্যাঁ গো, শুভ্রার পড়াশোনার জন্য এখন তো মাসে অন্তত 1000-2 টাকা বাড়তি লাগবে। ওর বায়োলজি আর ফিজিক্সের স্যারের মাইনেটাই যে অনেক। আমার এই সেলাইয়ের কাজে কি অত কুলোবে? অনিতা ধরা গলায় বলল। বিশ্বনাথবাবু দীর্ঘশ্বাস শোনা গেল। আমার এই শরীরটা যদি চলতো অনিতা, ভগবান কেন আমাকে পঙ্গু করে বসিয়ে রাখলো? দরকার হলে আমার একটা চোখ বিক্রি করে দিতাম, তাও তো মেয়েটাকে পড়াতে পারতাম। পাড়া ননী দত্ত বলছে শুভ্রাকে আর্টস নিয়ে পড়তে বলতে, তাহলে নাকি খরচ কম হবে। অনিতা তড়া করে উঠে দাঁড়ালো। ননী দত্তের কথায় আমাদের মেয়ে চলবে না। শোনো, আমার কাছে মায়ের দেওয়া একটা হার আর বালাজোড়া আছে, বন্ধক দিয়ে আর কতটুকু পাবো বলো তো? তার চেয়ে বরং ওগুলো বেচে দিই। ডাক্তার হতে গেলে তো প্রচুর বই লাগে। বিশ্বনাথ আতকে উঠলেন, না না, ওটা তোমার মায়ের স্মৃতি, ওটা শেষ সম্বল। সোনা দিয়ে কি হবে গো? আমার মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই হবে আমার গয়না। শুভ্রা আর সইতে পারল না। সে ঘরে ঢুকে মায়ের হাত দুটো চেপে ধরল। মা, আমি আর্টস নিয়ে পড়বো, আমি প্রাইভেট টিউশনি করব, তোমাদের আর কষ্ট দেব না। অনিতা শুভ্রার গালে একটা আলতো চর কষিয়ে দিল। একদম ও কথা মুখে আনবি না। আমরা মরে গেলেও তোকে সায়েন্স পড়তে হবে। তুই হার মানলে আমাদের এই এত বছরের লড়াই মিথ্যে হয়ে যাবে। পরদিন অনিতা কাউকে কিছু না বলে সে পুরনো গয়নার পোটলাটা নিয়ে বড় বাজারে পাড়ি দিল। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে সে যখন ফিরল, ওর হাত খালি, কিন্তু চোখে এক অজেয় তেজ। সেই টাকা দিয়ে সে শুভ্রার রাশি রাশি বই আর সায়েন্সের টিউশনির অগ্রিম টাকা মিটিয়ে দিল। উচ্চ মাধ্যমিকের এই 2 বছর ছিল শুভ্রার জীবনের কঠিনতম অধ্যায়। স্কুল থেকে ফিরে সে নিজেও পাড়ার 3টে ছোট বাচ্চাকে পড়াতে শুরু করলো, যাতে নিজের যাতায়াত আর খাতা পেনের খরচটা অন্তত বাবা মায়ের ওপর না চাপে। কিন্তু নিয়তি বোধহয় আরো বড় পরীক্ষা নিতে চাইছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক 1 মাস আগে বিশ্বনাথবাবুর কারখানার সেই পাওনা টাকাটা আসা বন্ধ হয়ে গেল। ঘরের কোণে রাখা পুরনো সেলাই মেশিনটাও জং ধরে বারবার সুতো কাটতে শুরু করলো। অনিতার আয়ের পথ প্রায় বন্ধের মুখে। অন্ধকারে মোমবাতি জেলে
টেবিলে তক্তপোষের ওপর বসে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। শুভ্রা দেখলো তার বাবার গাল দুটো ভেঙে বসে গেছে আর মা দিন দিন হাড় জিরজিরে হয়ে যাচ্ছে। শুভ্রা প্রতিজ্ঞা করলো উচ্চ মাধ্যমিকে তাকে এমন ফল করতে হবে যাতে সে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পায়, যেখানে পড়ার খরচ নামমাত্র। পরীক্ষার দিনগুলোতে শুভ্রা শুধু জল আর শুকনো মুড়ি খেয়ে পরীক্ষা দিতে যেত। তার মাথার ভেতর ঘুরতো মায়ের সেই খালি হয়ে যাওয়া গলার হাড়ের দাগ আর বাবার কাশির শব্দ। উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর দিন দেখা গেল শুভ্রা রাজ্যে ঈর্ষণীয় স্থান পেয়েছে। এরপর আরও পরিশ্রম করে জয়েন্ট এন্ট্রান্সে খুব ভালো র্যাঙ্ক করে কলকাতার এক নামী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সেদিন শুভ্রাদের সেই অন্ধকার ঘরটায় খুশির বন্যা বয়ে গেল। শুভ্রা যখন জয়েন্টের সুযোগ পাওয়ার খবরটা দিল, বিশ্বনাথবাবু কেঁদে ফেলে বললেন, মা, তুই হারানো সোনা ফিরিয়ে আনলি। এবার শুরু হলো মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি। শুভ্রা যখন সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে প্রথম দিন কলেজের গেট দিয়ে ঢুকলো, সে জানতো তার পিঠের ব্যাগে শুধু বই নেই, আছে তার মায়ের আজীবনের বিসর্জন আর বাবার নিঃশব্দ প্রার্থনা। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব হয়তো আমি একটু পরেই দিতে পারি, বা হয়তো কালকে সন্ধেবেলায়। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।